এরপরে যেটা আলোচনা করব পরিবেশ ও মানব জনসমষ্টি। এই অংশটায় যেগুলো আছে, প্রথমেই আছে পপুলেশান। পপুলেশান বাংলায় যেটা আমরা বলছি জনগোষ্ঠী বা জনসংখ্যা। পপুলেশানের সংজ্ঞা কি? পপুলেশান বলতে বোঝায় কোনো একটা বিশেষ জায়গায় কোনো একটি নির্দিষ্ট প্রজাতির যতগুলো জীব উপস্থিত সেই সংখ্যাটা ওই জীবের ওই টাইমে ওই সময়ে ওর পপুলেশান। এক্সাম্পল যদি বলি, ধরা যাক এক্সাম্পল হিসেবে ধরা গেল যে কোনো একটা জায়গা, সাপোজ আমি ধরলাম বেথুয়াডহরি একটা অরণ্য আছে, বেথুয়াডহরি। তাহলে বেথুয়াডহরিতে, পশ্চিমবঙ্গে বেথুয়াডহরিতে আজকের দিনে হরিণের সংখ্যা 500টা। হরিণেরও অনেক রকম ভাগ আছে। আমি একটা স্পেসিফিক হরিণ বলছি, ডটেড হরিণ বলছি, মানে গায়ে যাদের ডট ডট ছোপ ছোপ আছে, ছোপযুক্ত একশিঙা হরিণ 500টা। তাহলে ছোপযুক্ত একশিঙা হরিণের পপুলেশান হলো 500। আবার যদি বলে চিতল হরিণ অন্য একটা প্রজাতি, হরিণেরই অন্য একটা প্রজাতি, তাদের হয়তো সংখ্যা ধরো দেওয়া আছে 200টা। তাহলে এই ছোপযুক্ত হরিণের পপুলেশান 500, বেথুয়াডহরিতে আজকের দিনে চিতল হরিণের সংখ্যা 200টা। তাহলে চিতল হরিণের পপুলেশান 200, ছোপযুক্ত হরিণের পপুলেশান 500। এই দুটো হচ্ছে আলাদা প্রজাতি, দুটোই কিন্তু হরিণের, কিন্তু দুটো প্রজাতি আলাদা। প্রজাতি বলতে বোঝায় যারা একে অপরের সঙ্গে জননগতভাবে আলাদা। দুজনেই কিন্তু হরিণ, কিন্তু হরিণ হলেও কোনোদিন এই হরিণের সঙ্গে এই হরিণের মিলন হলে সন্তান হবে না। তাই এইটাকে বলছি আমরা জননগতভাবে আলাদা, তাদেরকে আমরা বলি প্রজাতি। আবার এখানে যদি ব্ল্যাক বাঘ থাকে, যাকে কৃষ্ণসার মৃগ, যদি এখানে থাকেন, আমি উদাহরণ হিসেবে বলছি, দেখা গেল কৃষ্ণসার মৃগ 20টা আছে। তাহলে এটাও কিন্তু একটা রকমের হরিণ। তাহলে এখানে 3 রকম হরিণ আলোচনা হলো, যাদের প্রত্যেকেই কিন্তু প্রজাতিগতভাবে আলাদা এবং প্রত্যেকের পপুলেশান আলাদা। এর 500, এর 200, এর 20। তো এইটা হলো পপুলেশান। তো কোনো একটা বিশেষ জায়গায় জীবের যে সংখ্যা, ওই জীবের যে সংখ্যা ওই সময়, ওটা হলো ওর পপুলেশান। তো এখানে আমরা পপুলেশান কয়েকটা টার্ম জানবো। একটা হচ্ছে ঘনত্ব মানে একদম অঙ্কের হিসেবে ঘনত্ব মানে বোঝায় কি, কোনো একটা একক জায়গায় কতজন আছে। সাপোজ তোমরা যেখানে বাস করো সেখানে 1 বর্গ কিলোমিটারে 600 জন লোক আছে। তাহলে ঘনত্ব কি? ঘনত্ব হলো 600 পার্সন পার স্কোয়ার কিমি। আবার যদি আমি মণিপুরে যাই, মণিপুরের কোনো একটা জায়গায়, সেখানে দেখা গেল এই ঘনত্বটা চেঞ্জ হয়ে গেছে মানুষের ক্ষেত্রে, এটা মানুষের দেখাচ্ছি, দেখা গেল হয়তো 25 পার্সন পার স্কোয়ার কিমি। তো এইটা হলো ঘনত্ব। ঠিক এইরকম ঘনত্ব পশুদের ক্ষেত্রে হয়, এরকম ঘনত্ব মানুষের ক্ষেত্রেও হয়। এবার বর্তমানে কয়েকটা আমাদের একটু সংজ্ঞা জেনে রাখতে হবে। কীরকম সংজ্ঞা? প্রথম হচ্ছে জন্মহার। জন্মহার মানে বোঝাই যাচ্ছে মানে একক সময় কতজন জন্মাচ্ছে কোনো একটা পপুলেশানে। কোনো পপুলেশানে মানে যদি হরিণের পপুলেশান ধরো, হরিণ মানুষের হলে মানুষ, যেমন ব্যাপার, আমরা এটাকে এইভাবে প্রকাশ করি।
আমি এটা ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। এন হচ্ছে জন্মহার, নবজাতকের সংখ্যা, টি হচ্ছে সময়। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এই হরিণের পপুলেশানই, চিতল হরিণ। চিতল হরিণ দেখা যাচ্ছে এক বছরে 25টা বাচ্চা। তাহলে এখানে এন জন্মহার 25টা মোট বাচ্চা হয়েছে, সময় আমি দিচ্ছি 1 বছর, 365 ডেজ বা 1 বছর। তাহলে এখানে হবে 25টা বাচ্চা বছর, 1 বছর। তাহলে এইটা হলো ওর জন্মহার। ঠিক উল্টো দিকে এবার তাহলে মৃত্যুহার কি হবে? দেখা যাচ্ছে মৃত্যুহারটাকে এম দিয়ে বোঝায়, এম মানে মর্টালিটি, এন মানে ন্যাটালিটি। আর এম মানে মর্টালিটি, মর্টালিটি মানে মরা, মর্টাল ম্যান আর মর্টাল একদম সেম, এম টি বাই টি। তাহলে আগের মতো এখানে জন্মহারের বদলে এটা মৃত্যুহার, এখানে এমডি মানে কতজন মানুষ বা কতজন ওই প্রাণী মারা যাচ্ছে কত সময়। ধরা গেল ওই চিতল হরিণেরই এক্সাম্পল দিচ্ছি। চিতল হরিণ ধরো 1 বছরে স্বাভাবিক পরিবেশে 20টা মারা যায়, 20টা মারা যায়, বা বাঘের পেটে খায়, মোটামুটিভাবে 20 জন শেষ হয়ে যায় 1 বছর। তো তাহলে এখানে এম সমান কী হবে? 20 বাই 1 বছর, তার মানে 20 জন প্রতি বছর। তাহলে এটা ওর মর্টালিটি। তাহলে এবার বুঝতে পারছো, 1 বছরে 20 জন মারা যায় হরিণ, 25 জন জন্মায়। তা এই পপুলেশানটা তাহলে কী হবে? বাড়বে। 25 মাইনাস 20, তাহলে 5 জন করে যোগ হচ্ছে প্রত্যেক বছর। বোঝা গেল? এবং এইভাবে প্রত্যেকটা এই পপুলেশান বাড়ছে। এবং শুধু এই পপুলেশান নয়, বিশ্বের সমস্ত পপুলেশানই এইভাবেই বাড়ে, যারা বাড়ছে। আর যেখানে কমছে জানবে এই মর্টালিটি রেটটা বেশি, ন্যাটালিটি রেটটা কম। মানে সেখানে উল্টো হচ্ছে, এখানে যদি 25 হয় এখানে হচ্ছে 20, বা এখানে যদি 40 হয় এখানে হচ্ছে 30। ভারতবর্ষের ক্ষেত্রে মানুষের এই রেটটা, পপুলেশানটা বাড়ছে, অর্থাৎ জন্মহারের থেকে মৃত্যুহার অনেক কম। যতজন মানুষ প্রত্যেক দিন মারা যাচ্ছে তার থেকে বেশি মানুষ জন্মাচ্ছে, তার ফলে ভারতবর্ষের পপুলেশান প্রত্যেক দিনই বাড়ছে। তো এইবার আমরা যেটা করব, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণ। এটা খুব বেসিক ব্যাপার। জনসংখ্যা বৃদ্ধির প্রথম কারণ উন্নত চিকিৎসা ব্যবস্থা। আগের থেকে অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা, তার ফলে বাচ্চা মৃত্যু অনেক কম, মানুষের আয়ু বেড়ে গেছে। এই জন্য খাদ্যের পর্যাপ্ত যোগান। এই একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই যে লকডাউনের সময় অনেক মানুষকে তো বেরোতেও হয়নি, বাধ্য বেরোতে পারেও নি, কিন্তু এই রেশন ব্যবস্থার মাধ্যমে সমস্ত সরকার, ভারতবর্ষেও বলে নয় বিশ্বের সমস্ত দেশেই, মানুষকে চেষ্টা করেছে যারা পারছে না তাদের কাছে অন্তত ন্যূনতম বাঁচার জন্য যে খাদ্য সেটা দেওয়ার। তো এইটা একটা খাদ্যের পর্যাপ্ত যোগান ছিল বলেই তো হয়েছে, আগে থেকে জমানো ছিল বলেই তো হয়েছে। এমন তো নয় যে এই সময় তৈরি হয়েছে আর সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে দেওয়া হচ্ছে। এই যে চাল, গম, ডাল যা দিচ্ছে এগুলো তো অনেক আগের তোলা, এগুলো আগে তৈরি হয়ে সরকারের, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের গোডাউনে ছিল, মানুষকে এই সময় দরকারের সময় দিয়েছে। তো এই যে পর্যাপ্ত যোগান, এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ। এটার কারণ কৃষিতে উন্নতি হয়েছে বলে, অবশ্যই কৃষির উন্নতি একটা ফ্যাক্টর। আগে যে মাঠে যতটা ফসল হতো এখন তার থেকে অনেক বেশি ফসল হচ্ছে, সেটার জন্য অবশ্য মাঠের ক্ষতিও হচ্ছে। অনেক সময় আমরা কৃত্রিম সার বেশি ব্যবহার করছি, কীটনাশক বেশি ব্যবহার করছি। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে উন্নত প্রযুক্তি। একটা এক্সাম্পল দিই, উন্নত প্রযুক্তি। এই যে এখন সব স্যাটেলাইট ছবি আসে, তার ফলে এই যে রিসেন্টলি আমফান এলো,
আমফান কবে কোথায় আসবে, কত কিমি বেগে, একদম এক্স্যাক্টলি অনেক আগে থেকে মানুষজনকে জানিয়ে দিয়েছিল স্যাটেলাইট ছবির মাধ্যমে। তার ফলে অনেকটা ক্ষতি এড়ানো গেছে, মানুষকে অনেক আগে সরিয়ে দেওয়া গেছে যেখানে যা সম্ভব। বা আমেরিকার মতো দেশ যেখানে প্রায় টর্নেডো হয়, বড় বড়, মানে ওখানে প্রায় এটা ঘটনা, সেখানেই অনেক আগে থেকে যখনই আভাস পায় সেখানকার মানুষকে সরিয়ে নেয়, যার ফলে মানুষের ক্ষতি হয়। এই যে জলঝড় হবে বিশাল, তাই জন্য এই সময় অনেক দিন আগে থেকে মানুষকে সমুদ্রে যেতে বারণ করতো। এই যে যারা ট্রলারে করে মাছ ধরতে যায়, তাদের যাতে গেলে তারা তো আর ফিরতে পারবে না, মারা যাবে, তো তাদেরকে এই জন্য আগে থেকে সতর্ক করে দেয়। তো এইগুলো কী করে হচ্ছে? উন্নত প্রযুক্তির জন্য। স্যাটেলাইট দিয়ে এই যে পৃথিবীর উপরে, পৃথিবী থেকে বিভিন্ন দেশ যে স্যাটেলাইট পাঠায়, এই যে স্যাটেলাইট উপগ্রহ, এই স্যাটেলাইট থেকে ছবি পাঠায় সব সময় প্রত্যেকটা দেশে, যে দেশ পাঠিয়েছে উপগ্রহটা সেই দেশের কেন্দ্রে পাঠাচ্ছে, তারা সেই ছবিটাকে অ্যানালাইসিস করছে, করে দরকারি ইনফরমেশানগুলো দিচ্ছে। তার ফলে আমরা আজকে জানতে পারছি ওখানেও বর্ষা হবে, বা এখানে নিম্নচাপ হবে, এখানে বৃষ্টি হবে, এখানে জল হবে, ঝড় হবে, এই সমস্ত। এই উন্নত প্রযুক্তিতে মানুষের মৃত্যু কমেছে। প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ এবার বলতে পারো তোমরা ভূমিকম্প হবে কি আগে জানা যায়? অনেক সময় সেটা জানা যায়, অধিকাংশ সময় হয়তো জানা যায় না। কিন্তু এই যে জল, ঝড়, মহামারীর পরিস্থিতি, বৃষ্টি হবে কি না, কম বৃষ্টি হবে কি না, তাপপ্রবাহ চলবে কি না, এই সমস্ত কিন্তু খুব পারফেক্টলি এই স্যাটেলাইট ইমেজ দিয়ে আমরা পাই জানতে, এবং তার ফলে মানুষের মৃত্যু অনেক কমানো গেছে। এছাড়া আগের মতো যে মহামারী হতো, কলেরা, বসন্ত, এগুলোও তো এখন প্রায় কমিয়েই দেওয়া গেছে, বা ম্যালেরিয়া। বর্তমানে করোনাকে মহামারীর মতোই ধরা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধেও আশা করা যায় খুব শীঘ্রই মানুষ ব্যবস্থা নিয়ে নিলে এটাও কমিয়ে দেওয়া যাবে। তো এইভাবে পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কী কী এবার সমস্যা হচ্ছে, এইটা একটা বিশাল ব্যাপার। প্রথম এবং পরম সমস্যা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও পরিমাণ কমে যাওয়া। যখনই মানুষের সংখ্যা বাড়ছে, অলরেডি জন্ম আর মৃত্যু হাত দিয়ে বলেছি, স্বাভাবিকভাবেই সেই মানুষের বাসস্থান লাগবে। আর বাসস্থান মানেই কোথা থেকে বাসস্থান হবে? পৃথিবী তো আর বাড়ছে না, পৃথিবীর মাপ এক। তাহলে তাকে কি করতে হচ্ছে? আগে যে জায়গাটা জঙ্গল ছিল সেই জায়গাটায় কেটে নতুন বাড়ি করতে হচ্ছে, বা সেইখানটা কেটে নতুন আবাসস্থল করছে, বা সেখানটা কেটে নতুন চাষের জায়গা করছে যাতে নতুন খাবার করতে পারে। জঙ্গল থাকলে তো ওখান থেকে খাবার বিশেষ পাবে না, তাহলে জঙ্গল কেটে ফেলছে। এর ফলে পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদ, সেগুলো কি বনজ সম্পদ, জলজ সম্পদ, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রাণী, তাদের যে চারণভূমি, তারা যে চড়বে, সেইগুলো আস্তে আস্তে আমরা নষ্ট করে দিচ্ছি। আজ থেকে বছর 20-30 আগেও আমরাই দেখেছি অনেক মাঠ ফাঁকাই পড়ে থাকতো, মানে খুব রেয়ার সেখানে চাষ হতো, পড়ে থাকতো, গরু ছাগল চড়াতো, সেখানে আমরা খেলাধুলো করতাম, বা অনেকটা সময় বৃষ্টির সময় জলা হয়ে থাকতো। এখন এরকম জায়গা রেয়ারলি আছে, আর নেই বললেই চলে। নয় সেখানে দেখবে বাড়ি হয়ে গেছে, নয় দোকান হয়ে গেছে, নয় একটা এমন কিছু হচ্ছে যেটা ব্যবহার হচ্ছে। তো এই যে পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে এইভাবে সমস্যা হবে। একটা এক্সাম্পল আর একটা দিই, অ্যামাজনের যে জঙ্গল, অ্যামাজনের জঙ্গল প্রত্যেক দিন বিভিন্ন লোক কেটে নষ্ট করছে, মেনলি যারা পাম তেল তৈরি করবে। পাম অয়েল মানে এক রকমের গাছ, সেই গাছ থেকে যে তেল পাওয়া যায়, সেই তেল দিয়ে আমরা এই যে বিভিন্ন চিপস খাই, এতেও পাম তেল লাগে, এবং এই যে আইসক্রিম খাই তাতেও পাম তেল মেশায়। পাম তেল শরীরের পক্ষে বেশ খারাপ জিনিস, কিন্তু খুব কম দামে তৈরি হয়, গাছটাও খুব কম কস্টলি। তো এই জন্য জঙ্গলটাকে কেটে ফেলছে। তো এই পাম তেলটা তৈরি করছে কি, অনেক মানুষের খাবার যাতে সুবিধা হয় তার জন্য, এবং মুনাফাও আছে অনেক বেশি। জঙ্গল কেটে সাফ হয়ে শুধু পাম তেল গাছ বসাচ্ছে, পাম গাছ মানে একরকম তাল জাতীয় গাছ। তো এইগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদের খারাপের একটা অন্যতম কারণ। এছাড়া জঙ্গল তো ধ্বংস হচ্ছেই, কৃষি জমি এবং বাস্তুতন্ত্র আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, এই যেমন পুকুর, কত জায়গায় পুকুরের বাস্তুতন্ত্র হ্রাস।
কত জায়গায় যে পুকুর জলাশয় বুঝিয়ে ফেলেছে, পুকুর জলাশয় হ্রদ এগুলো সব বুঝিয়ে নয় বাড়ি করে ফেলছে, নয় বিল্ডিং করে ফেলছে, নয় অন্য কিছু হচ্ছে। এর ফলে একদম যাতা অবস্থা। গাছ কেটে ফেলছে। গাছ কাটা তো মানে এখন একটা মোস্ট কমন ঘটনা। গাছ কাটার ফলে অরণ্য ধ্বংস লিখে রাখে। গাছ কাটার ফলে শুধু যে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তা নয়, কত গাছে পাখির বাসা থাকে, প্রাণীরা আশ্রয় নেয়, সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তারা নষ্ট হয়ে যাওয়া মানে কি, তাদের বাসস্থান নষ্ট হয়ে যাওয়া মানে কি, পাখি প্রাণী এদেরও সংখ্যা কমে যাওয়া। সবই কিন্তু মানুষের সংখ্যা বাড়ার ফলে। সমস্ত কারণ কিন্তু সেই মানুষের সংখ্যা বৃদ্ধি। শুধু তাই নয়, আমরা বর্তমানে মুনাফার জন্য এমন করছি, কৃষি জমিও কমিয়ে ফেলছি। কৃষি জমি কমে যাচ্ছে এমন একটা এক্সাম্পল এই যেমন হচ্ছে কি, অনেক জায়গায় কৃষি জমি নিয়ে সেখানে কলকারখানা হচ্ছে। একটা কমন এক্সাম্পল সিঙ্গুর আন্দোলন। আমি যদিও এই আন্দোলনের প্লাস মাইনাস নিয়ে বলতে চাইছিলাম, আমি জাস্ট ঘটনাটা কৃষি জমিকে কেন্দ্র করে শুরু, সেই কারণে বলছি। এখানে আর অন্য কোনো আমার ভিউ নেই। কিন্তু আন্দোলনটা হয়েছিল এই কারণে যে কৃষি জমিকে রক্ষা করার জন্য। কিন্তু বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে কিন্তু সেখানে কৃষি হচ্ছে না, এটাও ঘটনা। যাই হোক, কৃষি জমির সেখানে কলকারখানা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কৃষি জমিটা নষ্ট হয়েছে। তার ফলে ওই জমিতে যা ফসল হতো আজ কিন্তু সেই ফসল আর আসছে না বাজারে। তো এইভাবে যত কলকারখানা হচ্ছে যেখানে, অধিকাংশ ক্ষেত্রেই যদি কৃষি জমির উপর হয়, তাহলে স্বাভাবিক সেই যেখানে যে ফসল হতো সেটা কমে যাচ্ছে। মিষ্টি জলের অভাব, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মিষ্টি জল মানে জলে চিনি দেওয়া আছে এরকম নয়। মিষ্টি জল মানে হচ্ছে আমরা যে জলটা পান করতে পারি, যে জলে নুনের পরিমাণ কম। পৃথিবীতে জল আছে অনেকটাই, কিন্তু সেই জলটা অধিকাংশই নোনতা, পানযোগ্য নয়। সমুদ্রের জল তো প্রচুর, প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই জলকে আমরা খেতে পাচ্ছি? সেই জলে নুনের পরিমাণ অত্যধিক বেশি। যে জলটা পানযোগ্য সেটা কোথায় থাকে? কলের জল যেটা আমরা খাই, বা নদী পুকুরের জল। কিন্তু নদী পুকুরের জলে এমন দূষণ, আমরা সেটা খেতে পারবো না। তাহলে মিষ্টি জল মানে নদী পুকুরের জল আমরা খেতে পাচ্ছি না, খাচ্ছি শুধু মাটির নিচের জল। নদী পুকুরের জল আমরা কিসে ব্যবহার করতে পারি? চাষে, চাষাবাদে। চাষাবাদে যে ব্যবহার করবো, এই জলগুলো আস্তে আস্তে আমরা খারাপ করে দিচ্ছি। কেন? কারণ পুকুর আস্তে আস্তে নষ্ট করে দিয়েছি। পুকুরে জল থাকতো, জল নেই। নদী আস্তে আস্তে দূষণ ঘটিয়ে দিয়েছি। দূষণের ফলে নদীতে নুনের মাত্রা অনেক বেড়ে গেছে, বা ক্ষতিকারক পদার্থ অনেক বেড়ে গেছে। তাহলে সেই জলও চাষাবাদে ব্যবহার করতে পারছি না। এর ফলে কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে মিষ্টি জলের পরিমাণ কমার ফলে চাষেরও ক্ষতি হচ্ছে। তার সঙ্গে এই জলে যে প্রাণীরা থাকতো বা যে উদ্ভিদরা থাকতো তারাও কমে যাচ্ছে। যেমন আমি আজকেই পড়ানোর সময় বললাম যে পুকুর, নদীতে বা গঙ্গায় মাছের পরিমাণ অনেক কমে গেছে। তার কারণ কি? জলের নোনতা ভাব হয়ে গেছে, জলের মধ্যে দূষণকারী পদার্থ বেড়ে গেছে। তাহলে সেই জলটা আর প্রাণীদের বাঁচার পক্ষে উপযোগী নয়। তার ফলে আস্তে আস্তে এই প্রাণীরাও কমে যাচ্ছে। বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে। এটা আর আমি নতুন করে বলছি না, কারণ বায়ু দূষণ, জল দূষণ বলেছি এবং তার প্রভাবও অলরেডি আলোচনা হয়েছে। বায়ু দূষণের ফলে কত রকম রোগ হয় আলোচনা হয়েছে। হাঁপানি হয়, লাং ক্যান্সার হয়, এমফাইসেমা বলে এক রকম রোগ হয়, অ্যাসবেস্টোসিস, অনেক রকম লাংসের প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়। জল দূষণের ফলে অলরেডি বলেছি ওই ইউট্রফিকেশান হয়, তার ফলে অ্যালগাল বুম হয়, প্রাণী মারা যাচ্ছে। জল দূষণ আমি আর্সেনিক দূষণ হয়, সীসা দূষণ হয়, যেগুলো জলে মিশে থাকে। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। পারদ যদি জলে মিশে থাকে সেটাও দূষণ, তার ফলে মিনামাটা রোগ হয়। এই সমস্ত কিন্তু জল খারাপ হয়ে যাওয়ার রেজাল্ট। সীসা যদি মিশে থাকে তার ফলেও রোগ হয়। আচ্ছা, এরপরে যেটা বিশ্ব উষ্ণায়ন এবং বিশ্ব উষ্ণায়ন, এটা একটা তো পয়েন্ট অলরেডি বলেছি। মানুষের কার্যের ফলে, এটাকে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বলে। মানুষের কাজকে বলে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি। এই যে গাড়ি ঘোড়া চালানো, আগুন জ্বালানো, কলকারখানা চালানো, এগুলো সব তো মানুষেরই কাজ, এগুলো তো আর পশু পাখিরা করছে না। তো এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির ফলে প্রচুর পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, SO2, সিএফসি আসে সাধারণত ওই
রেফ্রিজারেটর থেকে। আগের রেফ্রিজারেটারগুলো সিএফসি দিয়ে কুলিং করতো, ঠান্ডা করতো। এখন কিন্তু দেখবে নতুন রেফ্রিজারেটার আর সিএফসি নেই, কিন্তু বড় বড় জায়গায় অনেক ক্ষেত্রে এখনও সিএফসি ব্যবহার করা হয়, যেটা ঠান্ডা করতে ব্যবহার করা হয়, ক্লোরোফ্লুরোকার্বন। এটা একটা ওজোন গ্যাসেরকে নষ্ট করা একটা পদার্থ বটে, এবং এটা একটা তার সঙ্গে গ্রিন হাউস গ্যাসও বটে, মিথেন। তো এইগুলো বিশ্বের উষ্ণতা বাড়াতে কীভাবে গ্রিন হাউস এফেক্ট করছে এগুলো অলরেডি আলোচনা করেছি। তো এগুলো পৃথিবীর পরিবর্তনের কারণ। আর এই পরিবর্তনটা বা এই উপাদানগুলো বাড়ছে কেন? মানুষের কারণে। মানুষের কারণ মানে মানুষের সংখ্যা বাড়ার ফলে এইগুলোর পরিমাণও বাড়ছে। এগুলো কি পৃথিবীতে আগে ছিল না? আগেও ছিল। আজ থেকে 100 বছর আগেও কার্বন ডাইঅক্সাইড ছিল, SO2 ছিল, সিএফসি হয়তো অতটা ছিল না, কিন্তু এই উপাদানগুলো তখন পরিবেশে বেশি ছিল না কেন? কারণ মানুষের সংখ্যা কম ছিল, তার ফলে এগুলোর তৈরি হওয়াও কমেছিল। আজ থেকে 100 বছর আগে যত মোটর গাড়ি চলছে, এখন হিসেব করে দেখো তার থেকে অনেক গুণ বেশি মোটর গাড়ি চলছে। আজ থেকে ইভেন 40 বছর আগে প্রত্যেক পাড়ায় মোটর বাইক পাওয়া যেত না, এখন প্রত্যেক বাড়িতে একটা করে মোটর বাইক আছে, ন্যূনতম বলছি। তো স্বাভাবিকভাবেই এই গ্যাসগুলো তো বাড়বেই পরিবেশে, আর তার তুলনায় আবার গাছের পরিমাণ কমে গেছে। তো এগুলো সবই কিন্তু জনসংখ্যা বেড়ে যাওয়ার সমস্যা। আর আরও লাস্ট একটা সমস্যা জলাভূমি ধ্বংস। যদিও এটা ওই জলাভূমি ধ্বংস মানে পুকুর ছাড়াও অনেক সময় গ্রামের বাইরের দিকে, বা তোমরা খুব ভালো বুঝতে পারবে রেল লাইনের ধারে যে নিচু জায়গাগুলো, ওগুলোকে ওয়েটল্যান্ড বলে, যার ইংরাজি বাংলা হচ্ছে এই জলাভূমি। এগুলোকে বলে নেচারস কিডনি। নেচারস কিডনি মানে প্রকৃতির বৃক্ক। কিডনি দিয়ে আমাদের কি হয়? কিডনি দিয়ে আমাদের দূষিত পদার্থ ছাঁকনির মতো ছাঁকা হয়, এবং সেটা মূত্র দিয়ে বেরিয়ে যায়। কিডনি এটাই করে, রক্ত থেকে দূষিত পদার্থ ছেঁকে দেয়। সেই দূষিত পদার্থ যেগুলো, সেইগুলো রক্ত থেকে বার করে পেচ্ছাপ দিয়ে বার করে দেয় বা মূত্র দিয়ে বার করে দেয়। এটাই কিডনির কাজ। ওয়েটল্যান্ড মানে যেগুলোই নিচু জলা জায়গা, তারাও ঠিক সেই কাজ করে। আমাদের বাড়ির আশেপাশে যখন জল বেশি হয়ে যায়, তখন সেগুলোই নিচু জায়গায় গিয়ে ভরাট হয়। দেখবে বর্ষার দিকটা ওইটা ভরাট হয়েছে, আবার গরমের দিকে সামান্যতে জল আছে, কচুরিপানা আছে। তো ওই জায়গাটায় যে জলটা যায়, সেটা সমস্ত জায়গাকারের দূষিত জল, এবং সেই দূষিত জল ওখানে গিয়ে সেই জল, এখানে পানাও থাকে, কচুরিপানা বা অন্যান্য গাছ। তারা কি করে? ওই জলের মধ্যে দূষিত পদার্থগুলো নিজেদের মধ্যে শুষে নেয়, এবং ওই জলটাকে অনেকটা পরিষ্কার করে। সেই পরিষ্কার হওয়া জলটা আস্তে আস্তে কিন্তু ওই ওয়েটল্যান্ডটা যেখানে আছে তার নিচে দিয়ে আবার মাটিতে প্রবেশ করে। তার মানে এই জায়গাটা ফিল্টার করে দিচ্ছে, এবং সেই জায়গা দিয়ে জলটা আবার মাটির নিচে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাজ করে বলে এটাকে নেচারস কিডনি বলে, বা প্রকৃতির বৃক্ক। তো এই ঘটনাটা কি হয়? জলাভূমি ধ্বংস। মানুষ এই জলাভূমিও নষ্ট করে দিচ্ছে। আর অনেকেই দেখবে ওই জায়গাগুলো এখন বুঝিয়ে দিয়ে চাষাবাদ শুরু করে দিয়েছে। এবার রেল লাইনের পাশের জায়গা কারোর নিজের জায়গা নয়, কেউ ঝগড়াও করতে যাবে না, বাট যে আগে দখল করেছে সেই সেটা ব্যবহার করছে। তো এইভাবে অনেক ওয়েটল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে, বা ওইখানে আবার কনস্ট্রাকশানও করে দিচ্ছে অনেক। কনস্ট্রাকশান মানে পাকা ঘর বাড়ি কিছু একটা। তো এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পাড়ায় বা পাড়ার বাইরের দিকে এইরকম অনেক নিচু জায়গা থাকতো, যেগুলো কারোর নিজস্ব সম্পত্তিও নয়। তো এইগুলো আগে কিন্তু অনেক উপকার করতো। এমনকি বৃষ্টির জল বেশি হয়ে গেলে এখানে জমলে পাড়াটা বা গ্রামটা ডুবে যাওয়া থেকে বেঁচে যেত। কিন্তু এইগুলো এখন নষ্ট হয়ে যাওয়ার ফলে দেখবে বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টি হলেই জল থই থই করছে, এবং অস্বস্তিকর পরিবেশ, নদী নালা উপচে গেছে বা ড্রেন উপচে গেছে। তো এইগুলো মানুষ বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিক জলাভূমি ধ্বংস হচ্ছে। এই এত পয়েন্ট, এগুলো সবই জনসংখ্যা বৃদ্ধির কারণ। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, তাও বছর চারেক হয়তো হয়ে যাবে। সেখানে বলছে বর্তমানে যা জনসংখ্যা পৃথিবীর 700 কোটি মতো, তার জন্য 1.5 পৃথিবী লাগবে। মানেটা হচ্ছে এই এত মানুষ, 700 কোটি মানুষের ন্যূনতম সব কিছু ঠিকঠাক দিতে গেলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আরও অর্ধেক পৃথিবী অ্যাড করতে হবে। এই একখানা পৃথিবীতে হবে না, কিন্তু আমরা একখানা পৃথিবী নিয়েই চলছি। তাহলে আরও অর্ধেক পৃথিবীর আয়তন কোথা থেকে পাবো? বা এই আরও অর্ধেক পৃথিবীর মতো জল, বাতাস, মাঠ, গাছ কোথা থেকে পাবো না। তাহলে জনসংখ্যার এই অত্যধিক বার্ডেন পৃথিবী আর নিতে পারছে না, তার ফলে এই সমস্ত সমস্যা হচ্ছে। তো এই জনসংখ্যার ত্রুটি বা এই জনসংখ্যার অত্যধিক বৃদ্ধিটা যতক্ষণ না আমরা কমাতে পারবো আস্তে আস্তে, তত আমাদের পৃথিবীর ক্ষতি।
আমি এটা একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা পুকুরে ধরো 50টা মাছ ভালোভাবে থাকবে, যা খাবার আছে। তো 50টা মাছের বদলে যদি আমি এখানে 200টা মাছ রাখি, কোনো মাছই কি ভালো বাড়তে পারবে না? কোনো মাছ বাড়তে পারবে, নিজেরা মারামারি করবে, রোগ আসবে। পুকুরটা তো ফিক্স, তারা তো আর পুকুর তো বাড়াতে পারছে না। আমাদেরও বর্তমান অবস্থা সেরকম আছে। এর ফলে আমাদেরও যেমন প্রবলেম হচ্ছে, রোগ আসছে, কম্পিটিশান বাড়ছে, চাকরি নেই, এই সমস্ত সমস্যা। তার সঙ্গে প্রকৃতিকেও আমরা নষ্ট করতে থাকছি, গাছ কাটছি, জলাভূমি নষ্ট করছি, বন নষ্ট করে দিচ্ছি। তার ফলে ওরাও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অবশেষে প্রকৃতিও আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিশোধ নেয়, বন্যা হয়ে যায় ভয়ানক, বিভৎস দাবানল হয়, অনেক মানুষ অ্যাট এ টাইম মারা যায়। তো এইগুলো হলো জনসংখ্যার সমস্যা এবং তার এফেক্টগুলো।